আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার পাসপোর্টের মেয়াদ বাড়াতে চান, তাহলে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন ঘরে বসে? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা কেটে দেখবেন না। লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রথমে আপনি ই-পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে সেখানে প্রবেশ করুন। আমি এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। সেখানে ক্লিক করেও আপনি আসতে পারবেন। তো এই যে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন ফর ই-পাসপোর্ট/রিইস্যু আমরা এটাতে ক্লিক করব। এখানে আপনি আসলে কোন দেশ থেকে মানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ? আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে রিনিউ করতে চান তাহলে এটা নো দেবেন। এখানে দেশ সিলেক্ট করতে হবে এবং এখানে মিশনকে সিলেক্ট করে দেবেন। কোনো ক্ষেত্রে মিশন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমি বাংলাদেশ থেকে ইয়েস করব এবং এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট দিতে হবে। আপনি যে আপনার যে রিজন সেটাকে সিলেক্ট করে দিন। আপনি যে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, এই যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন। তো আমার পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিচ্ছি। এবার কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে ইমেইল দিতে হবে। আপনি আপনার একটা ইমেইল এখানে দেবেন যেটা দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইমেইলটা বসানোর পরে আই অ্যাম মানে আমি মানুষ এভাবে লেখা রয়েছে বাংলায়। ইংরেজিতে যদি থাকে তাহলে এখানে লেখা থাকবে যে আই অ্যাম হিউম্যান। তো আপনি এটাতে ক্লিক করুন, কন্টিনিউ এটাতে ক্লিক করে দিন। পরবর্তী পেজে আমরা চলে আসলাম। এবার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে নিয়ম রয়েছে। মিনিমাম 6 ক্যারেক্টার্স এখানে দেখুন লেখা রয়েছে। অবশ্যই ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা এগুলো দিবেন। তারপরে স্পেশাল ক্যারেক্টার যেটা হচ্ছে স্টার, হ্যাশ, স্ল্যাশ এগুলো দিবেন। এগুলো দিয়ে পাসওয়ার্ডটাকে স্ট্রং করবেন এবং পাসওয়ার্ডটা যেন 6 সংখ্যার বেশি হয়। এটা দেওয়ার পরে আমরা পরবর্তী যে ইনফরমেশনগুলো সেগুলো পূরণ করব। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো এবার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। তো যদি আপনার অ্যাপ্লিকেশনটা হয়, নিজের জন্য হয়তো অ্যাপ্লিকেশনটা করছেন, তো সেই ক্ষেত্রে নিজের যে প্রিভিয়াস পাসপোর্ট সেই অনুযায়ী ইনফরমেশন দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারোটা করে দিতে চাচ্ছেন তাহলে আপনার এনআইডি কার্ড অথবা বিআরসি দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তারপরে তার ইনফরমেশন অনুযায়ী আপনি পূরণ করবেন। তো গিভেন নেম হচ্ছে অপশনাল। আপনি চাইলে দেবেন, না চাইলে যদি মনে করেন যে দিবেন না তাহলে দরকার নাই। আমি বলব যে আপনার নামে যদি ২ টা অংশ থাকে তাহলে গিভেন নেমে একটা অংশ দিবেন এবং সারনেমে একটা অংশ দিবেন। আর গিভেন নেম এবং সারনেম নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে কিভাবে পূরণ করতে হবে সেটা আমি পরবর্তী স্টেপে আমি কনফিউশনটা দূর করে দেব। আশা করছি না টেনে এটা দেখার চেষ্টা করবেন। তো আমি আমার যে নামটা সেটা দিয়ে দিব। নাম দেওয়ার পরে এবার নিচে চলে আসব। এবার একটি ফোন নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে আমি মানুষ এটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন একটা জিনিস লিখে দেওয়া রয়েছে নোট 6 অ্যাপ্লিকেশনস ক্যান বি অ্যাপ্লাইড উইথ 1 অ্যাকাউন্ট। মানে আপনি একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৬ টা আবেদন করতে পারবেন। তো এখানে আমি আমার যে ফোন নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি। পরবর্তী স্টেপে আসার পরে সেভ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। কারণটা হচ্ছে যে আমি পরবর্তীতে যখন লগইন করব যাতে আমার ইনফরমেশনগুলো পরবর্তীতে দিতে না হয়। আপনি অনুগ্রহ করে এটা সেভ করে নিন তাহলে মানে হ্যাচাল হবে না আরকি। এবার এই যে ইমেইলটা এখানে দিয়েছি আমি, এই ইমেইলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। সেটাতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে আমাদেরকে। আমাদের ইমেইল চেক করতে হবে। এখন এখানে দেখুন একটা জিনিস লিখে দেওয়া রয়েছে, যদি ইমেইলটা ইনবক্সে না খুঁজে পান তাহলে স্প্যাম ফোল্ডার, এই যে দেখুন চেক ইউর স্প্যাম ফোল্ডার এখানে মানে চেক করতে বলা হচ্ছে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা মোবাইলে আপনি সুন্দর করে চেক করবেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখুন আমার ইমেইলটা চলে এসছে। যদি আপনার না আসে তাহলে আপনি মোবাইলেও এটা খোঁজ করবেন। এই যে স্প্যাম ফোল্ডার দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ইনবক্সের মতোই একটি অপশন আসবে যেখানে আপনার অনেক ইনফরমেশন দেখাতে পারে। আপনি আপনার যেটা সেটাকে খুঁজে বের করবেন। এই যে ই-পাসপোর্ট অনলাইন পোর্টাল এটা এসছে। আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখুন এই যে একটা লিঙ্ক রয়েছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। লিঙ্কটাতে ক্লিক করার পর এই যে এরকম আসবে। তো সাইন ইন করতে বলবে। আমি সাইন ইন এ ক্লিক করছি। তারপরে হচ্ছে আই অ্যাম হিউম্যান বা আমি মানুষ এটাতে ক্লিক করে দিচ্ছি। সাইন ইন এটাতে ক্লিক করে দেব। আমার যে অ্যাকাউন্টটা এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এপ্লাই ফর এ নিউ ই-পাসপোর্ট আমরা এটাতে চলে যাব। এখন আপনার এটা অফিসিয়াল না অর্ডিনারি সেক্ষেত্রে সেটাকে সিলেক্ট করুন। আমার হচ্ছে অর্ডিনারি। আপনার ক্ষেত্রে যদি অফিসিয়াল হয় তাহলে সেক্ষেত্রে এই যে এনওসি, নো অবজেকশন, তারপরে হচ্ছে সার্টিফিকেট, তারপরে হচ্ছে জিও গভর্নমেন্ট অর্ডার। এটা আপনার মতো আপনি সিলেক্ট করে দিন। আমারটা হচ্ছে অর্ডিনারি, এজন্য অর্ডিনারি রাখবো। এবার প্রথমেই শুরুতেই একটা জিনিস লিখে দেওয়া রয়েছে দেখুন। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল। এই যে এখানে ক্লিক করে এক্সাম্পল দেখে নিতে বলা হচ্ছে। যদি সারনেম অথবা গিভেন নেম দেয়া নিয়ে কোনো কনফিউশন থাকে আমি বলে দিচ্ছি কীভাবে কী। এখন এই যে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এর মানেটা হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য যদি আবেদন করেন তাহলে এটাতে টিক মার্ক দেবেন।
আর যদি আরেকজনের আবেদনটা করে দেন, আমি যেটা শুরুতে বলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার পরিবারের অথবা অন্য কাউটা করে দিচ্ছেন, তাহলে এটা আনমার্ক থাকবে, এটাতে টিক মার্ক দিতে হবে না। কিন্তু যদি নিজের জন্য আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে এটাতে টিক মার্ক দিবেন। আপনার যে নাম সেগুলো অটোমেটিক পূরণ হয়ে যাবে। আপনার জেন্ডারকে সিলেক্ট করে দিন। যেহেতু ইতিপূর্বে আপনি আপনার নামটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলেন, এই দেখুন এটা পূরণ হয়ে গেছে। এবার আমরা নিচে চলে আসব। এই যে গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল, মানে আপনার পিতামাতা দিয়েছিল, আর সারনেম হচ্ছে বংশীয় নাম। এটা হচ্ছে মানে সাধারণ একটা বিষয়। এখন আপনি এখানে আপনার নামকে দুটো অংশ ভাগ করে দিতে পারেন। এখন আপনার যদি এক শব্দে নাম হয় তাহলে সেই ক্ষেত্রে সারনেমে বসাবেন। আর যদি এমনটা হয় যে নামে ২-৩টা অংশ, আপনি ভাগ করুন এবং প্রথম অংশ গিভেন নেমে দিন, শেষ অংশ সারনেমে দিন। আপনি চাইলে পুরো নামটাই সারনেমে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনার নাম হচ্ছে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। এখন মোহাম্মদ আবু বকর সিদ্দিকটা আপনি সারনেমে দিতে পারেন, অথবা এমনটা দিতে পারেন যে মোহাম্মদটাই শুধু গিভেন নেমে দিলেন, আবু বকর সিদ্দিক আপনি নিচে দিতে পারেন, সারনেমে দিতে পারেন। মানে নামটাকে ভাগ করতে হবে, এটা ভাগ করে আপনি বসাবেন। তারপর হচ্ছে আপনার প্রফেশনটাকে দিয়ে দিন। আমি আমার যে প্রফেশনটা সেটা দিয়ে দিব। এবার নিচে চলে আসবো। তারপর হচ্ছে রিলিজিয়নকে দিতে হবে। আমি আমার রিলিজিয়নকে দিয়ে দিই। এখানে বুদ্ধিজম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, ইসলাম, জুডাইজম, জায়নিজম, আদার্স রয়েছে। আপনি যেটা সেটা দিন। আমি ইসলাম, এজন্য ইসলামকে সিলেক্ট করে দিচ্ছি। আমি ফোন নাম্বার ইতিপূর্বে দিয়েছি, যার ফলে ফোন নাম্বারটা শো করেছে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ বার্থ, মানে কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা আপনি দিয়ে দিন আপনারটা। এবার হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ। আর যেহেতু রিনিউ করছেন সেহেতু অবশ্যই আপনার প্রিভিয়াস যে পাসপোর্ট রয়েছে সেটা অনুযায়ী দিবেন। আপনার সমস্ত ইনফরমেশন, আপনার নাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রিভিয়াস পাসপোর্ট সেই অনুযায়ী দিবেন। যদি পরিবর্তন করতে চান তাহলে সেটা আবার কারেকশনের আন্ডারে পড়ে যাবে। এটা অবশ্যই মনে রাখবেন। তারপর হচ্ছে সিটিজেনশিপ, আপনি কিভাবে দেশের নাগরিক সেটা দিয়ে দিন। আমি হচ্ছে বাই বার্থ, এবং এটা নিচে আসবো। নিচে আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে চলে যাব। এবার হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখন এখানে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা এখানে রয়েছে। এখন এটা তো তুলে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার যে ডিস্ট্রিক্টটা সেটাকে সিলেক্ট করে দেব। আপনার যদি আলাদা হয় তাহলে আলাদা দেবেন, যদি একই হয় তাহলে একই দেবেন। তারপর হচ্ছে ভিলেজ, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে হাউস স্ল্যাশ দিয়ে দেওয়া রয়েছে। আপনার যেটা আপনি সেটা দেবেন। তো আমার যেহেতু ভিলেজ, আমি ভিলেজটা দিয়ে দিচ্ছি। রোড ব্লকড সেক্টর যদি থাকে তাহলে দেবেন, না থাকলে প্রয়োজন নাই। আমার যেহেতু নাই এর জন্য আমি দেব না, সরি। সিলেক্ট পোস্ট অফিস, পোস্ট কোডটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিন। আমি আমারটাকে দিয়ে দিলাম। এবার নিচে চলে আসবো। নিচে আসার পরে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি একই হয় তাহলে এটাতে টিক মার্ক দিতে হবে। আর যদি আলাদা হয় তাহলে এটা আনমার্কই থাকবে এবং আপনাকে আলাদাভাবে পূরণ করে দিতে হবে। কিভাবে কি। তো আমার হচ্ছে প্রেজেন্ট এবং পার্মানেন্ট একই, এর জন্য এটাতে টিক মার্ক দিলাম। এগুলো আর পূরণ করার কোনো প্রয়োজন নাই। তো এবার হচ্ছে এটাতে ক্লিক করে দেবো, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে আইডি ডকুমেন্টস। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ, যেখানে আপনি আপনার কারণ দর্শাবেন যে পাসপোর্টটা আসলে কী কারণে রিনিউ করছেন, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে এখানে দেখুন, ইফ ইউ হাইড ইউর প্রিভিয়াস পাসপোর্ট, আপনার পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট যেটাই হোক না কেন, মানে মেশিন রিডেবল অথবা ইলেকট্রনিক পাসপোর্ট যেটাই হোক না কেন, এটা যদি আপনি মানে কোনো ইনফরমেশন যদি গোপন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু ধরা পড়ে যাবে এবং আপনার যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু রিজেক্ট হবে। তো তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশন, যেখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। আমি আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা দেবো। আপনি এটা দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলেই নিচে ইনফরমেশনগুলো প্রত্যেকটি চলে আসবে। মানে এটা যে সার্ভারে রয়েছে সেটা আপনার দেখাবে, আপনার কোনো কিছু পূরণ করতে হবে না। এটা একটা ভালো দিক। যতক্ষণ ভোটার আইডি কার্ডটা ম্যাচ না করবে, ইনফরমেশন যদি ভুলও হয় তাহলে আসবে না। ভুল হওয়ার যে প্রবণতাটা এটা অনেকখানি কমে গেল আরকি। ভোটার আইডি কার্ড দিয়ে দিয়েছি। এবার যেকোনো একটা জায়গায় ক্লিক করব, একটু প্রসেসিং হবে। তারপর হচ্ছে যে ডেটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, মানে ইনফরমেশনগুলো এনআইডি সিস্টেমে পাওয়া গেছে আরকি। তো নিচে চলে আসবো।
নিচে আসার পরে আপনার পাসপোর্টটা আসলে কোন পাসপোর্ট সেটাকে আগে সিলেক্ট করুন। আমার যেহেতু অবশ্যই পাসপোর্ট রয়েছে, এখন এটা যদি এমআরপি হয় তাহলে এটাতে টিকমার্ক দিতে হবে, ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট। দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে। এটাতে ক্লিক করার পরে আপনারটা আসলে কী কারণে আপনি রিনিউ করতে চাচ্ছেন, এই যে সিলেক্ট রিইস্যু রিজন। এখন এখানে কনভার্সন টু ই পাসপোর্ট, আপনি ই পাসপোর্টে যেতে চাচ্ছেন। তারপর হচ্ছে এক্সপায়ার্ড, এটার মেয়াদ শেষ হয়ে গেছে। যদি মেয়াদটা শেষ হয়ে যায় সেই কারণে যদি হয় তাহলে এটা সিলেক্ট করুন। তারপর হচ্ছে লস্ট অথবা স্টোলেন, যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করুন। তারপর হচ্ছে ডেটা চেঞ্জ, যদি আপনি কারেকশন করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা দেবেন। আর হচ্ছে আনইউজেবল, এখন আর ব্যবহারযোগ্য নাই, বা এটা কোনো পার্ট টার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, পৃষ্ঠা শেষটা হয়তো পুড়ে গেছে অথবা ভিজে গেছে, হ্যাঁ, রং নষ্ট হয়ে গেছে, এই ধরনের যদি কোনো প্রবলেম হয় তাহলে আনইউজেবল, অথবা এইগুলোর বাইরেও যদি কোনো কারণ থাকে তাহলে সেটাকে আপনি আদার্স দিয়ে দিবেন। তো আমারটা হচ্ছে ই পাসপোর্ট, আমি ই পাসপোর্টে যাব। এখন ই পাসপোর্টে যাওয়ার পরে এটা কিন্তু কনভার্সন টু ই পাসপোর্ট এটা আসবে না, শুধুমাত্র এই অপশনগুলোই আসবে। এখন যদি আপনার মেয়াদ শেষ না হয়, এখন আপনি কিভাবে এটা দেবেন? অনেকেরই এই বিষয়টা থাকে যে রিনিউ করার ক্ষেত্রে অনেকেই কারণ দেখাতে গিয়ে কনফিউশনে ভোগেন যে আমি কোনটা দেবো? আমার তো মেয়াদ শেষ হয়নি। আমার এখন কনভার্সন টু ই পাসপোর্ট, এখানে তো আমার চুরি অথবা হারিয়েও যায়নি, অথবা ডেটা চেঞ্জেরও প্রয়োজন নাই, অথবা আনইউজেবলও না। তো আমার তো মেয়াদ শেষ হয়ে মেয়াদ কিছু অংশ এখনও আছে, এখনও এক্সপায়ার হয়নি, তো কী দেবো? আপনি আদার্স দেবেন। আদার্স দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। এখন আপনার যে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার সেটা দিন। তারপর হচ্ছে এখানে আপনার যে পাসপোর্টের যে ইস্যু ডেট সেটাকে দিন। তারপর হচ্ছে এক্সপায়ারেশন যে ডেটটা সেটা সুন্দর করে সিলেক্ট করে দিন। এখানে যে সাল রয়েছে, তারপর হচ্ছে মাস রয়েছে, এটা দিয়ে দিন। তো আমি আমার যে ইনফরমেশনগুলো সেগুলো দিয়ে আমি একদম নিচে চলে যাব। এবার ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে এটাকে ইয়েস করুন এবং কোন দেশ থেকে ইস্যু করেছেন সেটা দিন, এবং ফরেন যে পাসপোর্ট নাম্বারটা সেটা দিয়ে দিন। তো আমার যেহেতু নাই এজন্য নো করব, সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, আপনার প্রিভিয়াস পাসপোর্টে যেভাবে রয়েছে পিতার নাম সেভাবে দিন। তারপর হচ্ছে আপনার পিতার যে প্রফেশনটা সেটা দিন। তারপর হচ্ছে ন্যাশনালিটি দিতে হবে। একইভাবে মাতাটাও দিয়ে দিতে হবে দিন। আর ভোটার আইডি কার্ডের নাম্বার এটা অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দরকার নেই। তো আমি ইনফরমেশনগুলো পূরণ করে দিচ্ছি। নিচে আসার পরে লিগ্যাল গার্ডিয়ান যদি থাকে পিতামাতা ব্যতীত অন্য কেউ তাহলে এটাতে টিকমার্ক হবে, এবং তার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেই অনুযায়ী ইনফরমেশান দিতে হবে, এবং এটাকে আনমার্ক করতে হবে। এটাকে আনমার্ক করার পরে ইনফরমেশান দিতে হবে। তো যেহেতু আমার এই ধরনের কোনো সমস্যা নেই এজন্য সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এরপরে হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস এটাকে দিন। এই যে দেখুন, বিশেষ ক্ষেত্রে এটা আপনার চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে আপনার বিবাহ সংক্রান্ত যে আপনার ডকুমেন্ট সেটা লাগতে পারে, এগুলো মাথায় রাখবেন। আশা করছি ভেঙে বলতে হবে না। তো সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো এটা দিন, এবং তার যে ভোটার আইডি কার্ড, মানে আপনার ওয়াইফের যে ভোটার আইডি কার্ড অথবা আপনার স্বামীর যে ভোটার আইডি কার্ড সেইটা অনুযায়ী আপনাকে এখানে ইনফরমেশন দিতে হবে, এবং আপনার প্রিভিয়াস পাসপোর্টে যদি থাকে সেটা দিন, এবং যদি মানে কোনো ধরনের ছাড়াছাড়ি না হয়, যদি আপনার পাসপোর্টের সাথে বর্তমান যে আপনার স্বামী বা স্ত্রী তার যদি মিল থাকে তাহলে সে যদি থাকে তাহলে সেটা দিন। আর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে, মানে তার নতুন যে স্বামী বা স্ত্রী তার ইনফরমেশন দিতে হবে। আপনি চাইলে স্পাউস আইডেন্টিফিকেশন ইনফরমেশন বা এনআইডি কার্ডের নাম্বার ব্যবহার করতে পারেন। স্বামী বা স্ত্রীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা আমি এটা দিচ্ছি না, এটা অপশনাল। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এইটা হচ্ছে পাসপোর্টের উপরে থাকে, সবাই জানেন। তো আপনার প্রিভিয়াস যে ইনফরমেশনটা সেটা যদি রিমুভ করতে না চান তাহলে আপনি আগেরটাই ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি এটা চাচ্ছেন না, নতুন কাউকে যুক্ত করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন। তো আমি আগের জনেরটাই রাখবো। স্পাউস এটাকে সিলেক্ট করা মাত্রই আমি যেহেতু স্পাউস ইনফরমেশন দিয়েছি এজন্য অটোমেটিক চলে এসছে। নিচে চলে আসবো, নামটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। তো দেশ তো সিলেক্ট করাই রয়েছে। স্পাউস অথবা যার সাথে যার এমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন যাটা দিতে চাচ্ছেন তার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিন। তারপর হচ্ছে সিটি, ভিলেজ, হাউস
যার যেটা সেটা দিবেন। তারপর হচ্ছে রোড ব্লক সেক্টর আপনার যদি থাকে তাহলে দিবেন, এটা অপশনাল। তারপর হচ্ছে সিলেক্ট পোস্ট অফিস, পোস্ট অফিসটাকে দিতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন, সেটাকে দিয়ে দিন। তারপর হচ্ছে ইমেইল চাইলে দেবেন, না চাইলে দরকার নেই। নিচে আসার পরে ফোন নাম্বার দিতে হবে। এখন এই ফোন নাম্বারটা আপনি যেটা দেবেন সেটা পাসপোর্টের উপর শো করবে। আমি ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে আপনি পাসপোর্টটা আসলে কত পৃষ্ঠার এবং কত বছর মেয়াদি চাচ্ছেন সেটার উপরে। ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি ৳৪,০২৫ টাকা। ১০ বছর মেয়াদি ৳৫,৭৫০ টাকা। যদি এটা আপনার ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার হয় তাহলে ৳৬,৩২৫ টাকা এবং এটা যদি ১০ বছর মেয়াদি হয় তাহলে ৳৮,০৫০ টাকা। এখানে টাকার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে যদি আপনি মানে টাইমটা এগিয়ে নিয়ে আসেন। মানে এটা হচ্ছে রেগুলার। এখন আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি চান মানে ৭-৮ দিনে তাহলে সেক্ষেত্রে টাকার পরিমাণটা আরও বেড়ে যাবে। যদি ২ দিনে চান তাহলে আরও বেড়ে যাবে। এখন কত দিনে চাচ্ছেন এবং কত বছর মেয়াদি কত পৃষ্ঠা চাচ্ছেন সেটার উপরে আমার ডিটেইলে ভিডিও রয়েছে যে কোনটা করতে কত টাকা লাগে সেটা দেখে নিন। তো আমি ৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি রাখবো। সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এখন আপনার পাসপোর্ট অফিসে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্যালেন্ডারের মতো অপশন আসবে। মানে জন্ম তারিখ সিলেক্ট করার মতো এখানে অপশন পাবেন আপনি। সেখান থেকে আপনি অ্যাভেলেবল যে ডেটগুলো আছে সেই ডেটটাকে সিলেক্ট করে নিন। মানে আপনার যেটা মনে হয় যে এটা নিলে পরে আমার হবে, আমি সেই দিনে পারবো, তাহলে সেই ডেটটাকে সিলেক্ট করে নিন। আপনি চাইলেই নির্দিষ্ট ডেট সিলেক্ট করতে পারবেন না। যেগুলো অ্যাভেলেবল থাকবে সেই ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে। তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি ডেট এবং সময়টা সিলেক্ট করে নিন। আমার পাসপোর্ট অফিসে এই ধরনের কোনো ব্যাপার নেই এজন্য। তো রেগুলার ডেলিভারি দেখুন, এটা হচ্ছে ১৫ ওয়ার্কিং ডেজ, তো ২২ দিনে পাবেন পাসপোর্ট। তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি যেটা ৳৮,০৫০ টাকা আর সুপার এক্সপ্রেস এটা হচ্ছে ৳১০,৩৫০ টাকা। এখন আমি যদি ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি সিলেক্ট করতাম তাহলে সেক্ষেত্রে এখানে টাকার একটা ভিন্নতা থাকতো। আ আ তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারিতে আরেকটু ভিন্নতা থাকতো। সুপার এক্সপ্রেসে আরেকটু ভিন্নতা থাকতো এবং মেয়াদটা যদি ১০ বছর হতো তাহলে আরও বেশি। তো এইটার উপর আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি রেগুলার ডেলিভারি রাখবো। নিচে আসবো। নিচে আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে একটা ওভারভিউ শো করবে। যেখানে আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে যে আপনি কি দিয়েছেন এবং প্রত্যেকটা পেজের এডিট অপশন থাকবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখুন এডিট। প্রত্যেকটা প্যারেন্টাল ইনফরমেশন, আইডি ডকুমেন্টস, স্পাউস ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এমার্জেন্সি কনট্যাক্ট প্রত্যেকটা জিনিসেই আপনার এডিট অপশন রয়েছে। আপনি চাইলে এডিট করে আসতে পারবেন আবার যদি কোনোটাতে ভুল দেখেন। এখানেই হচ্ছে ফাইনাল সাবমিশন। এরপরে আর কোনো এডিটিংয়ের সুযোগ নাই। তো আপনি সুন্দর করে দেখে নেবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কিনা। তো এখানে একটি শপথ করছি আমি, এই যে দেখতে পাচ্ছেন যে প্রদত্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমি সঠিক দিয়েছি। কোনো ধরনের কোনো ছলচাতুরির আশ্রয় নিইনি। এই যে দেখুন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন এটা কিন্তু আর এডিট করার সুযোগ নাই। আপনারা সকলেই জানেন, যারা পাসপোর্ট করেছেন তারা সবাই জানেন। কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট এটাতে যাব। তারপর হচ্ছে কনফার্ম এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে ২ টি অপশন দেখতে পাচ্ছেন, অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট। এখন যারা এই বিষয় সম্পর্কে বোঝেন, একটু এক্সপার্ট রয়েছেন, তারা হচ্ছে অনলাইন সিলেক্ট করতে পারেন। কিন্তু চালান ডাউনলোডিং এর ক্ষেত্রে একটু সমস্যা হয়। একপের মাধ্যমে অনেকেই করতে চান। অনেকেই আমাকে ফোন করেন যে, "ভাইয়া এরকম সমস্যা হচ্ছে, ওরকম সমস্যা হচ্ছে।" এটা হবে যদি আপনি অনলাইনে সিলেক্ট করেন এবং এটা যদি আপনি ঝামেলা পোহাতে পারেন তাহলে করুন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অফলাইন সিলেক্ট করুন। আপনি অনলাইনে পেমেন্ট করবেন কিন্তু এটা অফলাইন করে নিন যাতে আপনাকে সমস্যা ফেস করতে না হয়। কিভাবে অনলাইনে আপনি টাকাটা পে করবেন বা পেমেন্ট করবেন সেটার উপর আমার অনেক ভিডিও রয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। সেখান থেকে একটা দেখে নিয়ে আপনি টাকা পে করতে পারেন। আপনি মোবাইলের মাধ্যমে করতে পারেন, আপনি কম্পিউটারের মাধ্যমে। আপনি যেভাবে খুশি টাকাটা পেমেন্ট করতে পারবেন অথবা যদি চান যে ব্যাংকে গিয়ে টাকাটা দেবেন, অত ঝামেলা করবেন না, তাহলে দিতে পারেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলব, সেটা হচ্ছে যে আপনারা ব্যাংকে গিয়েই জমা দিন। কারণটা হচ্ছে যে টাকা যদি ভুলভাল হয়ে যায়, মানে টাকা পেমেন্ট করার ক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তাহলে এটা কিন্তু রিফান্ড হয় না। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। কন্টিনিউ, আমি এটাতে যাব। এটা যাওয়ার পর আমি আপনাদেরকে বলব যে সোনালী ব্যাংকে টাকাটা পেমেন্ট করুন, তাহলে ভালো হবে। তো এই যে প্রিন্ট সামারি, আমি এটাতে ক্লিক করছি। ফাইনাল সাবমিশন হয়ে গেছে। মানে সাবমিট করে ফেলেছি আরকি। তো সেভ করে দিলাম। তো অলরেডি এক্সিস্ট, আমি আরও আবেদন করেছি যার ফলে এরকমটা দেখাচ্ছে এবং রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা ডাউনলোড করে নিলাম। সো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পরে পাসপোর্ট অফিসে আমাদেরকে কি নিয়ে যেতে হবে?
তো প্রথমত হচ্ছে আপনার যে সামারি যে পেজটা সেটা নিয়ে যেতে হবে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা নেবেন, তারপর হচ্ছে চেয়ারম্যান কর্তৃক যে সার্টিফিকেট নাগরিক ও চারিত্রিক সনদ এটা নিয়ে যাবেন সেফটির জন্য, অনেক সময় লাগে অনেক সময় লাগে না। অবভিয়াসলি আপনার প্রিভিয়াস যে পাসপোর্টটা সেটা নিয়ে যাবেন, মানেটা হচ্ছে যদি আপনার এমন রিনিউ করা থাকে যে আগে 2-1 বার রিনিউ করেছেন, সর্বশেষ যেটা রিনিউ করেছেন সেটা সাথে করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে চালান যে ফর্মটা সেটা নিয়ে যাবেন। স্পাউস ইনফরমেশনের যদি কোনো পরিবর্তন থাকে তাহলে সেই ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর তথ্যের যে ডকুমেন্ট মানে ভোটার আইডি কার্ডটা এটা সাথে করে নিয়ে যাবেন। যেটা রিনিউ করছেন তার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে অবশ্যই তার পিতামাতার যে ভোটার আইডি কার্ডের ফটোকপি সেটা নিয়ে যেতে হবে। আপনার যদি ফরেন কোনো পাসপোর্ট থাকে তাহলে সেটার কপিটাও সাথে করে পাসপোর্ট অফিসে নিয়ে যেতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে ফলো করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।